নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আমরা সরাসরি উপস্থিত রয়েছি ফেসবুকের পেজে। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক। তো মাঝখানে বেশ কয়েকটি লাইভে আমরা আসতে পারিনি। তার জন্য আমরা দুঃখিত। তো কিছু যান্ত্রিক গোলযোগ আর কিছু কারণ ইত্যাদি মিলিয়ে আমরা কয়েকটি সপ্তাহ বাদে আবার ফিরে এসেছি শনিবারের ৮টায়। তো আশা করব আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন। যারা ছিলেন এবং যারা ভবিষ্যতে আরো যুক্ত হবেন সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমাদের মতো করে আজকে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি স্টার্ট করব বিবেকানন্দের একটা কোটেশন দিয়ে। তিনি একটি জায়গায় বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে মানুষের জীবনে শিক্ষা এমন একটি পূর্ণতা যা প্রথম থেকেই বিদ্যমান তার প্রকাশ। টপিকের নাম হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। এবার আমরা শিখি কার কাছ থেকে এবং শিক্ষক কাকে বলবো তার গূঢ় সন্ধানে আমরা যাব। একটা কথা আছে সংস্কৃতে, অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। মানে আমরা অন্ধকার থেকে আলোর পথে যাত্রী প্রত্যেকেই। আমরা যা কিছু করি সমস্ত কিছু জানার জন্য করি, বোঝার জন্য করি। এই জানা এবং বোঝা এর মাধ্যমগুলো যারা আর কি তাদেরকেই আমরা শিক্ষক হিসাবে মেনে নিই। ঠিক আছে? তো সাইকোলজির ভাষায় জোন অফ প্রক্সিমাল মানে একটা ZPD বলে একটা রয়েছে, টার্ম রয়েছে। তো সেটা হচ্ছে মানে যখন আমি কোনো একটা কাজ, অনেক ধরনের কাজ রয়েছে, যে কোনো কাজ আমি নিজেই করতে পারি বা যে কোনো মানুষই করতে পারে। আবার কোনো জায়গা রয়েছে যেখানে অন্য কারোর সহায়তা প্রয়োজন হয়, আর সেইখানটাতেই টিচার হয়ে ওঠে বা শিক্ষক হয়ে ওঠেন একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। এই যে আধুনিক যে শিক্ষক, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড বলতে যাদেরকে আমরা বুঝি, একটা সময় কিন্তু এই শিক্ষক ছিলেন গুরু। অর্থাৎ গুরুর গৃহে বা বাড়িতেই একটা সময় শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ এই প্রণালীটি চলত। আজকের দিনে যখন আমরা পাশ্চাত্য ধ্যান ধারণায় বিশ্বাসী হয়ে শিক্ষাকে আমরা আধুনিকতার একটা আবহে, আধুনিকতার একটা ডিজাইনে যখন আমরা তাকে নকশা করেছি, তখন আমরা পেয়েছি অনেক বড় বড় শিক্ষা কেন্দ্র, ঝাঁ চকচকে, হ্যাঁ, ভেতরে এমনকি এয়ার কন্ডিশনার, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তো এত কিছুর মধ্যে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান এই প্রণালীটা সেই গুরুগৃহ থেকে যাত্রা করে আজকের এই জায়গাতে এসে উপস্থিত হয়েছে। তো এই যাত্রা যে পথ, এই যাত্রা পথ কিন্তু সংক্ষিপ্ত নয়, এই এক দীর্ঘ পথ বা দীর্ঘ পথযাত্রা। আমরা যদি বেদের কথা বলি, সব থেকে পুরাতন গ্রন্থ হিসেবে আমরা জানি যে গুরুর থেকে শিক্ষার্থী বা গুরু থেকে শিষ্য, সেই সময় তো গুরু শিষ্য সম্বন্ধ ছিল। তো গুরু থেকে শিষ্য এরকম ভাবে পরম্পরায় মুখে মুখে এই জ্ঞানগুলো যখন প্রচারিত হচ্ছে বা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মাধ্যমে এই যে মানে চলছে, এবার যেতে 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 একটা সময় এটা লেখার প্রয়োজন হলো। লেখার প্রয়োজন তখন ছিল না যতক্ষণ অবধি গুরু শিষ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কে গুরু মনে করেছে না শিষ্যের যে মেধা, সেই মেধাটা এতটা দুর্বল নয়, বা শিষ্য আমার এই গুরুর এই বচন এগুলো আস্তে আস্তে প্রচার করতে পারে, ছড়াতে পারবে। কিন্তু একটা সময় গিয়ে রিয়েলাইজ করলো বা মনে হলো যে না, এখন আমাদের এগুলো লেখা প্রয়োজন, লিপিবদ্ধ করা প্রয়োজন। সে যে কারণেই হোক, আমি ধরে নিচ্ছি যে সমস্ত শিষ্য এই বিষয়টিকে মনে রাখতে যদি না পারে বা একটা মাস লেভেলের বা দীর্ঘ মানুষের কাছে যদি পৌঁছাতে হয়, তাহলে এটা একটা সিস্টেমেটিক পদ্ধতিতে আসতে হবে। তখন লেখার প্রয়োজন হলো এবং লেখার প্রয়োজন থেকে ধীরে ধীরে এই যে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ এই প্রণালীটি আরো ব্যাপকতা লাভ করলো। এবং আমরা দেখলাম যখন যার শিক্ষা কমপ্লিট হতো, তিনি নিজেই কোনো একটা কিছু তাকে লিখতে বলা হতো, তো তিনি তখন লিখতেন। তো এইভাবে করে পেতে পেতে আমরা যে বর্তমান যুগে যে বেদ, উপনিষদ এসব পেয়েছি, সেগুলো কিন্তু যে প্রথম যে রূপটা, সেই রূপ থেকে ধীরে ধীরে কিন্তু পরিবর্তিত হতে 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 একটা সময় গিয়ে গ্রন্থিত হয়ে যখন এসেছে, তখন সেই রূপটাকে আমরা পেয়েছি। তো এক দীর্ঘ যাত্রা।
সেই গুরু শিষ্য সম্বন্ধ থেকে আজকের শিক্ষক শিক্ষার্থী বা টিচার স্টুডেন্ট এই সম্পর্কে। তো এই যাত্রাপথে আজকের দিনে বা আজকের জায়গাতে যদি আমরা অর্থাৎ একবিংশ শতাব্দীর এই মডার্ন ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা যদি এখন জিজ্ঞাসা করি শিক্ষকের গুরুত্ব কতখানি, তাহলে কিন্তু অনেক রকমের প্রশ্ন এসে যায় বা প্রশ্ন চলে আসে। কেন? তার কারণ হিসাবে আমি বলছি যে এই এআই এর যুগে শিক্ষক বলে যে জিনিসটা আমরা এতকাল বুঝতাম, যে আমাদের যত অজানা কিছু রয়েছে বা না বোঝা যা জিনিস রয়েছে সেগুলো আমরা শিক্ষকের কাছ থেকে জানতে পারবো, শিখতে পারবো। কিন্তু এই এআই এর যুগে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা কিন্তু সেই বিশ্বাসটিকে বলতে পারি আমরা কিছুটা হলে ভুল ধরেছে। কেন কি? কোনো কিছু জানতে চাই, গুগলে সার্চ করলাম, বেরিয়ে এলো তথ্য। তাহলে এর পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষক কতটা গুরুত্ব রাখবে, এটা কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। এবার একটা সময়, এবার স্বাভাবিকভাবেই আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যারা মানে আমাদের গুরুজন বা আমাদের থেকে বয়স্ক, তারা তাদের আক্ষেপ করতে শোনা গেছে যে আজকালকার মানে ছেলেপেলেরা বা ছেলেমেয়েরা শিক্ষকদের আর সম্মান করে না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু কিছু শিক্ষকের কাছ থেকে এই একই কথা শুনি, কিংবা অনেক যারা সিনিয়র তাদের কাছ থেকে একই কথা শুনি এবং একই কথা আমরা জানতে পারি যে আজকালকার বাচ্চারা শিক্ষকদের কিন্তু আর সম্মান করে না। তাহলে দেখো, এই আক্ষেপ কিন্তু আজকে থেকে শুরু হয়নি, এই আক্ষেপ দীর্ঘকাল থেকে শুরু হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেও শুনেছি, আবার আমাদের থেকে যারা সিনিয়র ছিল সেই সময় তারাও এই একই মানে গালমন্দ শুনেছে বড়দের কাছ থেকে। তো এই যে যাত্রা, এই গালমন্দ খাওয়ার যাত্রাটাও কিন্তু দীর্ঘদিনের। গুরু শিষ্য সম্বন্ধ যেমন দীর্ঘদিনের, তেমনি এই আক্ষেপের যে জায়গাটা, অর্থাৎ দিন যাচ্ছে আর গুরুর প্রতি শিষ্যের যে শ্রদ্ধা, যে ভক্তি, সেটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো যে প্রশ্ন চিহ্নের সামনে আজকে দাঁড়ালাম, যে আদৌ কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষক প্রয়োজন হবে, কিংবা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম একজন শিক্ষকের প্রয়োজন হবে, তারপরে আদৌ কি আমাদের ফিজিক্যাল কোনো শিক্ষকের প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে দরকার রয়েছে, এটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। তো সুতরাং যারা শিক্ষক এই মুহূর্তে, যারা আমাদের যে সমস্ত শিক্ষকেরা বা যারা শিষ্য বা শিক্ষার্থী, যারা ভবিষ্যতে শিক্ষকতাকে পেশা হিসাবে বা নেশা হিসাবে মানে নিজের জীবনের সঙ্গে যুক্ত করতে চান, তাদের উদ্দেশ্যে বলি যে এই ইগোকে কিন্তু আমাদের এখন, বা এই আত্ম অহংকারকে আমাদের কিন্তু মন থেকে এখন দূরীভূত করতে হবে, নাহলে কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের মুখে। ঠিক আছে, এটা একটা কনসার্ন বলে আমার মনে হচ্ছে আজকের দিনে। আচ্ছা, এবার যেহেতু প্রশ্ন চিহ্নের মানে জায়গাতে আমরা এসে পড়েছি, তো সেখানে আর কয়েকটি কথা বলতে হবে এই বিষয়টাতেই। সেটা হলো, এআই আমাদের অনেক কিছু শেখাচ্ছে বা গুগল আমাদের অনেক কিছু শেখাচ্ছে, সেগুলো কাদের জন্য? যারা অলরেডি শিক্ষা লাভ করেছে বা কিছুটা বোঝার বা বোধর মানে উপযুক্ত হয়েছে তাদের জন্য। কিন্তু যারা কিছুই জানে না, তাদের বোধের এই উপযুক্ত এই পর্যায়ে পৌঁছে দেবে কে? সেই যাত্রায় যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখবো আমাদের প্রথম শিক্ষা বা প্রথম শিক্ষক হচ্ছে আমাদের মা, তারপরে আমাদের পরিবার অর্থাৎ আমাদের অভিভাবক, এবং সেখান থেকে যাত্রা করে ধীরে ধীরে আমরা যখন বিদ্যালয়ে আমরা ভর্তি হই, তারপরে বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয়, এরকম করে করে যত জায়গাতেই আমরা আস্তে আস্তে এগোতে থাকি, ততই কিন্তু আমাদের শিক্ষকদের যে সংখ্যা, সেই সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। এবার এই যে শিক্ষক মানুষের জীবনে যখন যুক্ত হচ্ছে একের পর এক, সমস্ত শিক্ষকই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে ছাপ রাখতে পারে না, বা মানে জীবনে একটা চিহ্ন রাখতে পারে না। যে ফুটপ্রিন্ট কেবলমাত্র সেই সফল শিক্ষকই রাখতে পারে, যে শিক্ষক পড়াশোনার বাইরে, পুঁথিগত বিদ্যার বাইরে তার জীবনের শিক্ষা দিতে পারে, যে শিক্ষা তার ভবিষ্যৎ জীবনের দিশা দেখাতে পারে, যে শিক্ষা তাকে মোটিভেট করতে সাহায্য করে, যে শিক্ষা তার জীবনের তার চরিত্র গঠনে সাহায্য করে, সেই শিক্ষকদের কথাই কিন্তু ভবিষ্যতে মনে পড়ে সেই শিক্ষার্থীদের কাছে।
আজকের দিনেও আমরা চোখ বন্ধ করলে সেই সমস্ত শিক্ষকদের কথা সব থেকে বেশি মনে আসে, যে শিক্ষকেরা আমাদের চরিত্র গঠনে সাহায্য করেছে, যে শিক্ষকেরা আমাদের ভবিষ্যতের দিশা দেখিয়েছে। হ্যাঁ, সে যতটুকুই বা তিনি যতটুকুই আমাদেরকে পড়ান, মানুষের এই সময় কিন্তু আমাদের জীবনের একটা ভুল মাপকাঠি। আমরা যতদিন বাঁচি ততদিনই কিন্তু আমাদের আয়ু নয়। আমাদের আয়ুকাল আর আমাদের বাঁচা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তেমনি ভাবেই কে কতটুকু পড়ালো সেটা বড় কথা নেই। এই মুহূর্তে একটা কোনো ইউটিউবের ভিডিও আমাকে অনুপ্রাণিত করতে পারে, এবং সেই ভিডিও যে বানিয়েছে তার ভিডিও হয়তো আমি একটি দুটি দেখেছি, কিংবা 5 মিনিটের ভিডিও দেখেছি, কিন্তু 5 মিনিটে তার দেওয়া যে জ্ঞান বা উপদেশ, সেটা আমার জীবনের অনেক বড় বা ব্যাপক একটা প্রভাব বিস্তার করতে পারে। তো কাজেই সময়টা জীবনে কোনো একটা মূল্যবান সময় মূল্যবান জিনিস, কিন্তু এই ক্ষেত্রে যখন শিক্ষা গ্রহণ করছি, সেই ক্ষেত্রে কে কতটুকু বা কত দীর্ঘ সময় জুড়ে আমার জীবনের সঙ্গে যুক্ত ছিল সেটা বড় কথা নয়, তিনি আমার জীবনে বা কোনো শিক্ষার্থীর জীবনে কতটা প্রভাব ফেলতে পেরেছে সেইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমাদের শিক্ষকদের বা যারা শিক্ষক, এই মুহূর্তে তাদের খুব সচেতন হওয়া উচিত। এখনকার শিক্ষার্থী আগেকার মতন কিন্তু সেই মাদুর পেতে বসে থাকা, চুপ করে মানে শিক্ষকের মুখের দিকে তাকিয়ে থাকা শিক্ষার্থী নয়। এখনকার শিক্ষার্থীও কিন্তু ডিজিটাল শিক্ষার্থী। আমি যেই মুহূর্তে একটা মেসেজ তাদের দিচ্ছি, যেই মুহূর্তে একটা চ্যাপ্টার তাদেরকে পাঠদান করছি, তারা কিন্তু সেই বিষয়ে চাইলে যে কোনো মুহূর্তে গুগলে তারা সার্চ করে দেখতে পারে, বা তারা বিভিন্ন এআই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে গিয়ে চেক করে, ফ্যাক্ট চেক করে দেখতে পারে। অর্থাৎ আমাদের যারা শিক্ষক, তাদের প্রতিনিয়ত পড়াশোনার সঙ্গে আপডেট করতে হবে নিজেকে। আর সেই কাজটি যদি আমরা না করতে পারি, তাহলে শিক্ষার্থীদের কাছে কিন্তু আমরা এই যে শ্রদ্ধা দিন দিন হ্রাস পাচ্ছে, এটা গিয়ে এমন এক দেয়ালে গিয়ে পিঠ ঠেকবে, যেখান থেকে কিন্তু আমাদের আর সম্মান তো দূরের কথা, শিক্ষক নামক যে অস্তিত্ব, এই অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। তো কাজেই আমাদের প্রত্যেকটা শিক্ষককে সেই দিকে খুব দৃষ্টি আকর্ষণ করা দরকার। এখন আমরা যদি ভালোভাবে নজর দিই আমাদের এই বর্তমান সমাজের দিকে, বর্তমান সভ্যতার দিকে, তাহলে আমরা দেখতে পারবো যে 15 সেকেন্ডের একটা রিল দেখার জন্য একটা মানুষের ধৈর্য থাকে না। ক্রমাগত রিলসের পর রিলস আমরা ইয়ে করে যাচ্ছি, মানে সোয়াইপ করে যাচ্ছি, বা আমরা দেখে যাচ্ছি, আমরা 15 সেকেন্ড ধৈর্য রাখতে পারছি না। তো আপনি কি করে ভাবতে পারেন যে আপনার যখন 40 মিনিটের একটা ক্লাস হবে, সেই 40 মিনিটের শিক্ষার্থী আপনার দিকে সম্পূর্ণ মনোযোগ নিবেশ করবে? এটা কিন্তু বিশাল বড় প্রশ্ন চিহ্ন। সেই দিকটাও নজর রাখা খুব দরকার। বিশেষ করে এই পোস্ট কোভিড যে পিরিয়ডটা, এই সময় থেকেই ডিজিটালাইজেশন আরো অনেক ব্যাপকতা লাভ করেছে। হ্যাঁ, এই ডিজিটাল যে জায়গাগুলো বা প্ল্যাটফর্মগুলো, সেগুলো আরো অধিক সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু এ সত্ত্বেও আমাদের যারা যারা প্রথাগত শিক্ষাকে আমরা একটা শিক্ষার অন্যতম অঙ্গ হিসাবে মনে করি, তাদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটা শিক্ষকেরই কিন্তু আরো বেশি সচেতন, আরো বেশি পাঠের সঙ্গে যোগাযোগ রাখা খুবই জরুরি। এই সমস্ত জিনিস যদি না হয়, তাহলে ধীরে ধীরে কিন্তু আমরা অশ্রদ্ধার পাত্র হয়ে থেকে যাব। তো আমি আসবো আবার আলোচনায়। তো আপাতত আমি বিটুকে অনুরোধ করছি, বিটু তুই আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে চল। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক। তো আজকের আমাদের বিষয়টা হচ্ছে গুরু থেকে ক্রমে আমরা শিক্ষকের ধারণা পেলাম। সত্যি কথা, প্রাচীন ভারতবর্ষীয় শিক্ষা ব্যবস্থায় যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল, তা ক্রমাগত এখন শিক্ষকে পরিণত হয়েছে। গুরু মূলত পরিবর্তিত হয়ে গেছে শিক্ষক, আর শিষ্য যা ছিল তা মূলত আজকের দিনে হয়ে উঠেছে শিক্ষার্থী। তো কি এমন আমরা হারালাম বা কি এমন যোগ হলো এই শব্দগুলোর সাথে? তার থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কি পেলাম আর কি হারালাম। আমার মনে হয় যে গুরু থেকে শিক্ষক হয়ে ওঠার পথে আমরা মূলত যে বিষয়টাকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষক থেকে কিভাবে গুরু হয়ে ওঠা যায়। সেটা সব থেকে বড় শিক্ষণীয় বিষয়, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। যদি আজকের দিনে দেখা যায়, সাধারণ নলেজ থেকেও বলছি আমি, যে কোনো কাজ যখন মানুষ করে তখন কিন্তু সেটা কারো না কারো দেখে বা কারো 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 কাছ থেকে শিখে নেয়। একটা মিস্ত্রির কাজ হোক, একটা ব্যবসা শেখার কাজ হোক, রাজনীতি শেখার কাজ হোক, যে কোনো ক্ষেত্রে, এমনকি যে চোর চুরি করছে সেও কিন্তু তার নিশ্চয়ই কেউ না কেউ আছে যার কাছ থেকে সে সেই সব শিক্ষা নিয়েছে।
তো যে কোনো ধরনের শিক্ষা যখন কারো কাছ থেকে নেওয়া যায়, তখন যে নিচ্ছে, যে গ্রাহক, সে হচ্ছে শিক্ষার্থী, আর যে দাতা সে হচ্ছে শিক্ষক। কিন্তু তাহলে শিক্ষক আর গুরুর মধ্যে যে তফাৎ সেটা কি? আমরা একটু সংস্কৃত শব্দ গুরুকে যদি ডিভাইডেড করি, ভাঙি, তাহলে এই গু শব্দটার অর্থ হচ্ছে গুহা, এবং রু মানে হচ্ছে আলো, জ্যোতি। আসলে গুহার অন্ধকার দূর করে যে আলো বা জ্যোতি, ব্যাপারটা একটু অন্যরকম। এ হচ্ছে গিয়ে হৃদয় নামক গুহার যে অন্ধকার, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে, জীবন বিষয়ক, কর্ম বিষয়ক, এবং চেতনার স্তরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। কে সেই প্রশ্নগুলোর সমাধান করবে, উত্তর কে দিবে? যে প্রত্যেকটা মানুষের চেতনার অন্ধকারকে দূর করে, সেই ব্যক্তি, সেই বিষয়টাই হচ্ছে কিন্তু গুরু। গুরু হচ্ছে একটা আদর্শ, এবং সেই আদর্শকে গ্রহণ যে করতে পারে, মনে প্রাণে চেতনালব্ধ হয়ে ওঠে যার কাছে সেই বিষয়গুলো, সেই হচ্ছে মূলত শিষ্য। এই দিকটাকে বিচার বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে একটু জানতে হবে, শ্রীরামকৃষ্ণ দেব একটি কথা বলেছেন, শিক্ষক তথা গুরু হচ্ছে আসলে একজন ঘটকের মতো, যে আত্মার সাথে পরমাত্মা মিলন ঘটায়। বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে, আর একটু সহজ করে বলি। আমরা সচরাচর যে কোনো ধরনের প্রশ্নের উত্তর কারো না কারো কাছ থেকে পেয়েই যাই। যাদের কাছ থেকে পেলাম তারা মূলত আমাদের শিক্ষক হতে পারে, গুরু নয়। গুরুর তাৎপর্য অনেক বড়। যে ব্যক্তির সংস্পর্শে এসে কখনো মনে হবে যে এই তো আমি মুক্তির আনন্দ পেলাম, এই তো আমি আমার সংকীর্ণতার বাইরে বেরোতে পারছি, এই তো আমি এবার ব্যাপক হতে পারছি, বা আমার মধ্যেকার সৃজনশীলতাকে বাইরে আনার চেষ্টা করছে এই ব্যক্তিটা, তখন সেই ব্যক্তি হচ্ছে গুরু। তো গুরুরা কিন্তু এইরকম নয় যে সমাজে সচরাচর ঘুরে বেড়াচ্ছে। গুরু হচ্ছে একটা শব্দ, আচমকা তোর সামনে বা যে কারোর সামনে এমনটা হতে পারে যে আচমকা কোনো মানুষ আসলো আর এমন কিছু তোকে বলে দিয়ে গেল বা শিখিয়ে দিয়ে গেল যা তোকে পুরোপুরি ভাবে জীবনটা বদলে ফেললো। তো সেই মুহূর্তে সে শিক্ষক নয়, সে গুরু, তোকে পরিবর্তন করতে পারলো। আপাত মস্তক দিয়ে শুধু মানুষের বিচার করা যায় না, তার চেতনার সমস্ত স্তর দিয়ে তাকে বিশ্লেষণ করা যায়। তো গুরু বিষয়টাই হচ্ছে একটা ব্যাপক, সীমা নাই যার, অনন্ত তথ্য দিয়ে পরিপূর্ণ, যার শুধুমাত্র একটা দিক বিচার করা যায় না। এমনকি আমরা চৈতন্য মঙ্গলে একটি অংশতে পড়তে পাই, সকল জন্মে পিতামাতা সবে পায়, সকল জন্মে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ হিয়াই। হৃদয়ে তুমি ভজন করো, কৃষ্ণকে গুরু হিসেবে পেলে। এই কৃষ্ণটা কে এখানে? ব্যক্তি কৃষ্ণ যে বাঁশি বাজাতো বা রাখাল কৃষ্ণ না, এই কৃষ্ণ সে যে ওই সময়টিতে, তৎকালীন সমসাময়িক সময়গুলোতে সমাজে হিংসা, দেশ বা ক্রোধ, এই জিনিসগুলো এত বেশি পরিমাণে ছড়িয়ে গেছিল যে পুরো সমাজকে পরিষ্কার করতে গেলে মানুষের মননের জায়গাতে প্রেমের সঞ্চার করাতে হবে। তো কোথাও যেন তিনি প্রেমের সঞ্চার করেছেন, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে প্রেমের জাগরণ ঘটিয়েছিলেন। তো সেই কৃষ্ণকে আমাদের অত্যন্ত প্রয়োজন, সেই রকম গুরুকে প্রয়োজন। এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি, আমাদেরকে শিক্ষা প্রত্যেক মুহূর্তে অনেককেই দিচ্ছে, শুধুমাত্র ব্যক্তি বিষয় নয়, এই প্রকৃতি আমাদেরকে প্রচুর শিক্ষা দিচ্ছে। আমরা জন্মের পরে চোখের পলক ফেলতে শিখলাম, কে শেখালো? শ্বাস প্রশ্বাস নিতে শিখলাম, কে শেখালো? আমরা চিৎকার করে কাঁদতে শিখলাম, কে শেখালো? কে আমাদেরকে পৃথিবীর জল গ্রহণ করতে শেখালো? কে এই আকাশের দিকে তাকাতে শেখালো? আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, আর কর্মী হবার মন্ত্র মোরা বায়ুর কাছে পাইরে। যে আকাশের দিকে তাকালে আমাদের মনে হয় যদি হতে হয় তো এই আকাশের মতো উদার হতে হবে। যে বায়ুর দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমরা যখনই দরজা জানলা বন্ধ করে দেব সেখানে বায়ু প্রবেশ করতে পারবে না, এটা সত্য। কিন্তু দরজাটা খুললেই অগাধ বায়ু, বায়ুর যাত্রা কখনো শেষ নাই, তার কর্মটার কোনো শেষ নাই। তো আমরা বায়ুর কাছ থেকে শিক্ষা পাচ্ছি। তো এখানে বায়ু হচ্ছে আমাদের শিক্ষক, আমাদের গুরু। এইভাবে করে যদি আমরা একটার পর একটা স্তরে যাই, শুধু ব্যক্তি নয়, বস্তু নয়, এক একটা বিষয়ও কিন্তু গুরু হয়ে ওঠে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে সময়ের থেকে বড় শিক্ষক বা গুরু কেউ নাই।
প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কিছু না কিছু শেখাচ্ছে। এবং আমরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে যে জায়গাটাতে থাকি, আমাদের মনে হয় যে কেবলমাত্র আমরাই বুঝি দুঃখে আছি। আমার মনে হয় শুধু আমি দুঃখে আছি, আমার শেখা রেখা সব শেষ, কত শিখবো, শুধু কষ্ট, দুঃখ, যন্ত্রণা। কিন্তু মূলত শিক্ষার অর্থই হলো, সঠিক শিক্ষার অর্থই হলো দুঃখকে ভেঙে কেটে বড় হওয়া। মাভই, তুমি তোমার চেতনার অন্ধকারকে দূর করো, এগিয়ে যাও, এখানেই আনন্দ। একটা আনন্দময় জীবনে পৌঁছে যাওয়ার অর্থই হলো শিক্ষা লাভ। শিক্ষক তো সেতু, একটা জটিল বিষয়কে সহজ সরল করে শিক্ষার্থীর মস্তিষ্কে এবং মননে প্রবেশ করিয়ে দেওয়ার একটা সেতুর মতো কাজ করে, একটা হ্যান্ডশেক করায়। একটা জটিল বিষয়কে একজন শিক্ষার্থীর সাথে হ্যান্ডশেক করিয়ে দেয়। এই ক্ষেত্রে আমাদের এখন মনে হতে পারে, বই থেকে কি আমরা সত্যি শিক্ষা পাই? নিশ্চয়ই পাই। পুঁথিগত বিদ্যায় কি সবশেষতম কথা? না, এটা সত্যি কথা। পুঁথিগত বিদ্যার বাইরের জগৎটাই হচ্ছে সব থেকে প্রধান। কিন্তু বাইরের জগৎকে জানতে গেলে প্রথমে আমাদেরকে পুঁথিগত বিদ্যার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। আর সেটাতে প্রচন্ড আগ্রহ, যেন মাদকতার মতো আসক্ত হয়ে উঠতে হবে। কিভাবে? আমাদেরকে বুঝতে হবে যে রবীন্দ্রনাথের জীবন আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে, যে শ্রীরামকৃষ্ণের বা মহাত্মা গান্ধীর বা বিবেকানন্দের জীবন দ্বারা আমরা ভীষণভাবে প্রভাবিত। সেই ব্যক্তিগুলো বর্তমানে কোথায় আছে? সশরীরে তো নেই যে তাদের কাছ থেকে গিয়ে আমরা কিছু উপদেশ নিতে পারবো জীবনে চলার পথে, কিন্তু তারা আছে আজও যেখানে, সেই জায়গাটার নাম হচ্ছে লাইব্রেরি। তারা আছে, রবীন্দ্রনাথ আছে এখনো তার লেখা গ্রন্থের মধ্যে। আমাদেরকে সেই পুঁথিগুলো পড়তে হবে, সেই মহান মনীষীদের আত্মজীবনী পড়তে হবে। সেই লেখনের মধ্যে তিনি তার সময়কে তুলে ধরেছেন, তার জীবনকে তুলে ধরেছেন, তার উপদেশাবলীকে তুলে ধরেছেন। সেগুলোকে বুঝতে হবে। বুঝলে আমরা দেখব বই মূলত আমাদের সত্যিকারের গুরু হয়ে উঠছে। বাকি থাকলো আরেক স্তরের গুরু, আধ্যাত্মিক বা ধর্মীয় ক্ষেত্রে গুরু। ধর্ম কি তা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, যা মানুষ ধারণ করে, সেই গুণ যা মানুষ অন্যর কাছ থেকে আশা করে, সেটাই যখন সে নিজে ফিরিয়ে দিতে যায় তখন কিন্তু সংকোচ করে। আমি চাইবো যে কার্তিক সবসময় আমার সাথে ভালো আচরণ করুক, এবং আমি ভুলে যাব যে আমি কার্তিকের সাথে কেমন আচরণ করেছি, তাহলে আমি ধর্ম পালন করলাম না। ধর্ম সেটাই যেটা আমি পালনও করব এবং সেটাই আশা রাখবো। তো কতগুলো গুণের সমন্বয়ে তৈরি হয় ধর্ম। কিন্তু আজকের দিনে সে ধর্ম হয়ে গেছে কি রকম? একটা কুসংস্কার, একটা অন্ধবিশ্বাস। এই সবকে কেন্দ্র করে মানুষ ধর্মীয় পথে বেশ কিছু ব্রাঞ্চ অফিসার তৈরি করে রেখেছে। অমুকের কাছে গেলে আমি ঈশ্বরের সাথে ডিরেক্ট দেখা করতে পারবো, সাক্ষাৎ করতে পারবো, যেন আমার কথোপকথন, আমার ইচ্ছা শক্তি সরাসরি ঈশ্বরের কাছে যেন পৌঁছচ্ছে না। তাহলে আমাদেরকে পথ দেখাবে কে বা কারা? কোথায় আমরা প্রকৃত গুরু দেখা পাবো? গ্রন্থের মধ্যে। মহৎ মানুষেরা তারা গ্রন্থের মধ্যে নিজের কথাকে লুকিয়ে রেখে গেছে। একটা ছোট্ট গল্প শোনায় যে গ্রন্থের মূল্য কি রকম। একদিন এক ভিখারি মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি ভিক্ষা করছেন, আর একজন লোক চলে যাচ্ছে পাশ দিয়ে। সে বৃদ্ধাকে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে তো বিদেশে চাকরি করে, আপনি ভিক্ষা করছেন এখানে যে? তো সে বৃদ্ধা বলল, হ্যাঁ সে তো চাকরি করছে। কিন্তু তখন যখন বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার ছেলে আপনাকে পয়সা দেয় না, টাকা পয়সা পাঠায় না? তো বৃদ্ধা বলল, না আমাকে কিছু টাকা পয়সা দেয় না, শুধুমাত্র প্রতি মাসে একটা করে চিঠি পাঠায়। সঙ্গে সঙ্গে সেই লোকটি তাকে জিজ্ঞাসা করলো, চিঠিগুলো কোথায় আছে, চলেন তো দেখাবেন। দেখা গেল সেই সময় প্রায় 6 বছরে তার ছেলে প্রত্যেক মাসে মাসে একটি করে চিঠি পাঠিয়েছে, কাগজ। এবং সেই বৃদ্ধা যখন কাগজগুলো দেখালো, দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সবই চেক আছে, চেক। প্রত্যেকটি হচ্ছে 10,000 টাকার এক একটি চেক। বৃদ্ধা জানতেই পারেনি ওই চেকটা সাধারণ কাগজ নয়, সেটাই আসলে টাকা, ওটাকে ভাঙিয়ে নিতে হয়। আমাদের কাছে যে গ্রন্থগুলো আছে
সেগুলো হচ্ছে এক একটা চেকের মতো। আমরা চাইলে সেগুলোকে বুঝে আত্মোপলব্ধির মধ্যে দিয়ে জীবনকে সুন্দর করতে পারি, কিন্তু জানা না থাকলে সেগুলোর কোনো কদর আমাদের কাছে থাকবে না। ফলে আমাদের প্রয়োজন পড়বে তথাকথিত শিক্ষকের, এবং তারা যে সবসময় সঠিক কাজটাই করবে, আমাদেরকে পথ দেখাবে, তার কোনো কারণ নেই। এবং আমরা সচরাচর দেখি, যদি আজকে শিক্ষার্থীরা পথভ্রষ্ট হয়েছে, সঠিক অর্থে শিক্ষিত হচ্ছে না, তো কোথাও যেন ওই একই কথা কার্তিকের মতোই আমাকে বলতে হয় যে শিক্ষকেরই কোথাও ত্রুটি থেকে গেছে। কোথায় ত্রুটিটা? একটা কথা কার্তিক বলল, শিক্ষকের মধ্যে একটা ইগো চলে আসে। এটা সত্যি কথা। শিক্ষকের কাছে এই ইগো বিষয়টা, আত্ম অহংকার, আত্মম্ভরিতা, এটা একেবারে অনুচিত। কিন্তু এর মানে এই না যে এটা কখনোই ছিল না। অহংকার কোথায় থাকবে? অহংকার থাকবে এই বিষয়ে যে আমি যে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষায় এই ছেলেটি বা এই মেয়েটি উপযুক্তভাবে শিক্ষিত হয়ে উঠবে। এর দ্বারা এই সমাজের, এই দেশের কেবল জনকল্যাণ হবে, কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। এটা আমার শিক্ষার প্রতি আমার বিশ্বাস আছে। এইটাকে বলা যেতে পারে শুভ আত্ম অহংকার। কিন্তু সেটা উল্টো হয়ে যাচ্ছে। আমিই শিখাচ্ছি, আমিও বলতে পারি, আমিও শেখাতে পারি, আমিও জানাতে পারি, এটা এক কথা। আর কেবল আমিই শেখাতে পারি, আমি জানাতে পারি, এইটা হচ্ছে আত্ম অহংকার। এটা ক্ষতি করছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে উঠেছে এই বিষয়টা। তো সব থেকে বড় কথা আমি বলবো এইটুকুই, যে ব্যক্তি বা যে বিষয় বা যে কোনো বস্তু যদি কোনো ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়, একেবারে বিপ্লবের মতো, যে আচমকা আমি জেগে উঠলাম, যেন আমার জ্ঞান চক্ষু খুলে গেল, তখন সেই বস্তুটা বা বিষয়টা বা ব্যক্তিটা ওই মুহূর্তে সে গুরুতে পরিণত হচ্ছে। শিক্ষা মূলত নদীর মতো। তুমি কতবার ডুব দিচ্ছ, কত সুন্দর করে ডুব দিচ্ছ, সেটা প্রতিটা মুহূর্তে তোমার সাথে যুক্ত হচ্ছে সেই ডুব দেওয়ার চিহ্নগুলো। এবার তুমি সেটাকে কিভাবে ব্যবহার করছো, সেটাই তোমার প্রকৃত শিক্ষার প্রাপ্তির ফল হিসেবে জানা যাবে ভবিষ্যতে। আমি শিখলাম, আমি জানলাম ঠিক, কিন্তু আমি সেটাকে প্রয়োগ করছি কিভাবে সমাজে। একটা কথা আছে, সুন্দর কথা হিন্দি সাহিত্যে, যে আগে আমি যখন অশিক্ষিত ছিলাম তখন আমি গ্রামে থাকতাম, আর আজ আমি শিক্ষিত হলাম তো আমি গ্রামের মানুষদেরকে অন্ধকারে রাখতে শিখে গেছি। যখন আমার মধ্যে কম শিক্ষা ছিল, আমি সাধারণ মানুষের সাথে থাকতাম, দুঃখ পেতাম যে এই অন্ধকারে মানুষরা আছে। আর আজ এতটা শিক্ষা বেড়ে গেছে যে আমি এখন শহুরে হয়ে গেছি, সে গ্রামের দিকে ফিরে তাকায় না। তাহলে সেই শিক্ষার কি মূল্য থাকলো? যে শিক্ষা সমাজকে পরিবর্তন করে না, আর চারজন সাধারণ মানুষের কাজে লাগে না, সেই শিক্ষার তো কোনো মূল্য নেই। সেটা প্রকৃত শিক্ষাই নয়। তো তার শিক্ষাতেও ত্রুটি আছে, তার শিক্ষাদাতার মধ্যেও ত্রুটি আছে, আর সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেও ত্রুটি আছে। যদি আজকে আমাদের সমাজে, ভারতীয় সমাজে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে থাকে, তো তার প্রধান কারণ হচ্ছে গিয়ে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র আমাদেরকে কম্পিটিশন শিখেছে, কচ্ছপ আর খরগোশের দৌড়ের মতো, আর কিছু না, কেবল কেরানি হওয়ার শিক্ষা দিয়ে গেছে। সেই ছুটের মধ্যে আমরা ভুলে গেছি শিক্ষার আত্মাকে, জ্ঞানের আসল উদ্দেশ্য কি সেটা ভুলে গেছি আমরা। যেহেতু আমরা সেখানে ভুলে গেছি, ফলে জ্ঞান অর্জনের সময়টা তো আমরা কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে জ্ঞান অর্জন করছি না, যেটা উচিত আমাদের। এমনকি আমাদের মানে অভিভাবকদের মতো কতগুলো ত্রুটি আছে। কোথাও এক জায়গায় আমি শুনেছিলাম একটা বিষয়, খুব সুন্দর উদাহরণ, যে আমাকে একটি ছোট বাচ্চা, সে প্রতিদিন স্কুলে যায়, তার টিফিন বাড়ি থেকে তার বন্ধুরা সব খাবারগুলো খেয়ে নেয়। তো তার মা একদিন তাকে বকছে, আর টিফিনটাতে খাবারটা তৈরি করে দিয়েছে, আর বলেছে খবরদার যদি কাউকে আজ তুই দিয়েছিস, নিজে খাবি, কাউকে দিবি না। ঠিক 20 বছর পর সেই বাচ্চাটা তার মাকে আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। প্রশ্ন হলো, সেই বাচ্চাটা বৃদ্ধাশ্রমে কেন রেখেছে? তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি তোমার বাবা মাকে কেন খেতে দিচ্ছ না, ও বলল যে আমাকে তো নিজেকে খেতে শিখিয়েছে, কেবল কাউকে তো খেতে দিতে শেখায়নি।
তাহলে আমি তো সেই শিক্ষাটাই প্রয়োগ করব না। তো কোথাও যেন আমাদের ঘর থেকেই আমাদের শিক্ষা শুরু হয়, সমাজ থেকে আমরা একটু একটু করে শিখি, প্রত্যেকটা মুহূর্তে শিখি। আর শিখতে শিখতে কখন যে আমরা ভুল জিনিস শিখে নিচ্ছি এবং সেটা একবারে রক্তের সাথে মিশে যাচ্ছে, যেন আচমকা সেটাই মানে প্রয়োগ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। কিন্তু এটা ঘটে চলেছে প্রতি মুহূর্তে। আমরা শুধু ঠিকটা পাই না পরিবার থেকে, সমাজ থেকে, অনেক খারাপ কিছু পাই, যার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা তো হচ্ছি। শিক্ষা অনেক গভীর একটা বিষয়। আমি শেষতম কথাটা বলবো যে ভগবান বুদ্ধের একটি গল্প আমি এর আগেও বলেছি। আমি বুদ্ধের সময়কার একটা ছোট্ট গল্প বলবো, যে শিক্ষা মূলত কিভাবে মানুষকে পরিবর্তন করতে পারে, কিভাবে ধীরে ধীরে নয়, একটা হঠাৎ ধাক্কা আসবে আর মানুষটা পরিবর্তন হয়ে যাবে, তার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। একদিন একটা লোক ছিল, এক ব্যক্তি, তিনি ঈশ্বরের সাধনা করেছেন, তপস্যা করেছেন অনেকদিন, কিন্তু ঈশ্বরের দেখা পাননি। তাই জন্য ভগবান বুদ্ধের কাছে গেছেন যে যাইতো, তিনি তো বলেছেন তিনি নাকি নিজে স্বয়ং ঈশ্বরকে দেখেছেন, তো দেখি তো কিভাবে হয় ঈশ্বরকে দেখা যায়, আমি একটু জেনে আসি। তো ভগবান বুদ্ধকে গিয়ে জিজ্ঞাসা করেছেন তিনি, যে আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না মহোদয়, আমি ঈশ্বরকে দেখতে চাই, আপনি অনুগ্রহ করে সেই পন্থাটা বলুন কিভাবে আমি ঈশ্বরকে দেখতে পাবো। ভগবান বুদ্ধ তখন অবাক হয়ে তার দিকে তাকালো এবং মুহূর্তের মধ্যে তাকে বলল, ঠিক আছে, আমি তো এখন একটু ব্যস্ত আছি, তুমি সন্ধ্যার দিকে আসো, তখন তোমাকে আমি বলে দেবো কিভাবে ঈশ্বরের সাথে দেখা করা যায়। এলো সন্ধ্যার দিকে সেই ব্যক্তি, এসে এই দেখছে আশ্রমে চারিদিকে সবাই তন্ন তন্ন করে কিছু একটা খুঁজছে, এমনকি ভগবান বুদ্ধ স্বয়ং নিজেও তন্ন তন্ন করে জিনিসগুলো খুঁজছে সব। সেই লোকটা বলছে, আপনি কি খুঁজছেন? তো বলছে, আমার হাতের একটা আংটি হারিয়ে গেছে, তো সেটা খুঁজছি। তখন সেই ব্যক্তি বললো, ঠিক আছে, তাহলে আমি খুঁজে দিচ্ছি। অনেকক্ষণ থেকে খুঁজলো, সবাই মিলে হন্তদন্ত হয়ে খুঁজছে। বেশ ঘন্টা কয়েক পার করার পর সেই ব্যক্তি আবার এসে জিজ্ঞাসা করছে ভগবান বুদ্ধকে, আপনি সঠিক করে বলুন তো, শেষবার কোথায় আপনি দেখেছিলেন বা রেখেছিলেন আংটিটা? ভগবান বুদ্ধ বলছে, আমি তো এটা গুহার মধ্যে রেখেছি। তাহলে আপনি বাইরে কেন খুঁজছেন? সেই ব্যক্তির ডিরেক্ট প্রশ্ন, তাহলে আপনি বাইরে কেন খুঁজছেন? ওকে তো গুহার মধ্যে কি খোঁজা উচিত আংটিটা। ভগবান বুদ্ধ বলছে, সেটাই তো হচ্ছে বিষয়, যে তোমার ভেতরেই লুকিয়ে বসে আছে, তুমি বাইরে কোথায় খুঁজছো তুমি তাকে? সেই ব্যক্তির আর কোনো প্রশ্ন থাকে না, তিনি বুঝতে পারেন শুরুতেই তিনি গন্ডগোল করেছেন। আর যখন তিনি প্রশ্ন করেছিলেন তখনই তার বুঝে যাওয়া উচিত ছিল, উত্তরটা তখন থেকেই শুরু হয়েছে। তো উত্তরটাই হচ্ছে আমাদের জীবন। আমাদের যে কোনো ধরনের শিক্ষা শুরু হয়েছে জন্মতে, শেষ হবে মৃত্যুতে। একটা পুরো একটা থিম চলছে। আমরা আচমকা হঠাৎ হঠাৎ করে ভাবছি জীবনের অর্থ কি। জীবনের অর্থ এখনই পাওয়া যাবে না, মৃত্যুতে গিয়ে মেলাতে হবে। রবি ঠাকুর তো তাই কথা বলেছেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এ শুধু সাধারণ দেনা নয়, এ শিক্ষা অর্জন এবং যা বাকি থেকে গেল সবকিছুর লেনদেন তিনি করে দিবেন শেষ বেলায়। এই হলো শিক্ষার প্রয়োজনীয়তা। এই হলো শিক্ষাকে বা জ্ঞানকে প্রকৃতভাবে খুঁজতে গেলে নিজের হৃদয় দিয়ে বিষয়কে বুঝতে হয় বা সেখানে খুঁজতে হয়। এই জায়গাতে আমাদের মনে হয় এই ক্ষেত্রে একটু মনোসংযোগ করা খুব দরকার। আপাতত এইটুকুই। আচ্ছা, বিটু মোটামুটি আমাদের যে এই শিক্ষক থেকে গুরু হওয়ার যে যাত্রাটি খুব সুন্দরভাবে বিষয়টিকে তুলে ধরলেন। এবার আমি আর কিছুটা বলবো, সেটা বলে আসলে এই যে বিষয়টি শিক্ষক এবং শিক্ষার্থী, এটা খুব গভীর একটা বিষয়। এই বিষয়কে মানে দু চার কথায় বলে শেষ করা যায় না। এরকম গৌতম বুদ্ধের মতন আরো অনেক অসংখ্য বাণী রয়েছে, অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলো যতই বলা হবে ততই যেন কম বলা হবে। হ্যাঁ, তো গৌতম বুদ্ধ যেখানে একটি মারাত্মক কথা বলেছিলেন যে অপদীপ ভব, অর্থাৎ নিজেই নিজের দিয়া বা প্রদীপ হয়ে ওঠো। অর্থাৎ যে শিক্ষক আমাদেরকে এই শিক্ষা দেন, যে শিক্ষক আমাদের বলেন যে কাউকে অনুকরণ নয়, কাউকে অনুসরণ নয়, তুমি নিজেই নিজের প্রদীপকে জ্বালিয়ে তোলো। অর্থাৎ এই যে আত্ম অনুসন্ধান, আমাদের যে
পেজটি, ফেসবুক পেজ আখি, আখির কাজও কিন্তু সেই অনুসন্ধান। তো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে সেই আত্ম অনুসন্ধানে নিয়োজিত হতে হবে, নিযুক্ত হতে হবে। আমরা যদি নিজেকে খুঁজতে পারি, আমরা যদি নিজেকে খুঁজে পাই, তাহলেই হবে সব থেকে পরম পাওয়া। এই যে আমার পঞ্চেন্দ্রিয়, তারা কি চাইছে, তারা কি আমার নিয়ন্ত্রণে না আমার নিয়ন্ত্রণের বাইরে। তো আসলে আমরা প্রত্যেকেই একটা আমরা আমাদের মানুষকে বলি হচ্ছে আমরা সামাজিক প্রাণী। সামাজিক কথাটিকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে অবশিষ্ট অংশ থাকছে প্রাণী। তো এই প্রাণী কথাটি অর্থাৎ সেই বনের একটা জন্তু যখন আমরা জন্মাই, তখন আমাদের কোনো শিক্ষা থাকে না। আমরা ধীরে ধীরে বড় হই, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক মানুষজন, তারা আমাদের শিখিয়ে সামাজিক করে তোলে। তারপরে আমরা হয়ে উঠি সামাজিক প্রাণী। অর্থাৎ শিক্ষা আমাদের সমাজ মনস্ক করে তোলে, শিক্ষা আমাদের সামাজিক করে তোলে। এই যে সামাজিক করে তোলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যাদের অবদান রয়েছে, তারাই আমাদের কাছে আধুনিক অর্থে শিক্ষক। কিন্তু এই যে গুরু কথাটি আরো গভীর ব্যঞ্জনা বহন করে। গুরু শুধুমাত্র শিক্ষা দিয়ে থাকে না, গুরুকে বলা হয় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যেটা আমরা শিক্ষা বিজ্ঞানে বলে থাকি। এই যে তিনি আমাদের শিক্ষক, একই সঙ্গে অভিভাবক এবং একই সঙ্গে তিনি দার্শনিক, আমাদের পথ প্রদর্শক। এই সারা পৃথিবীতে সাধারণত বলা হয়ে থাকে যে দুই প্রকৃতির মানুষ নিঃস্বার্থভাবে মানুষের সফলতায় আনন্দিত হয়। এক হচ্ছেন পিতা, আর হচ্ছেন শিক্ষক। আমরা মহাভারতে দেখেছিলাম একটা জায়গাতে, যেখানে যেমন বিটু আলোচনাগুলো আধ্যাত্মিক গুরু, তারপরে অস্ত্র গুরু হতে পারে, শিক্ষা গুরু, এরকম নানা গুরু। তো আমাদের ভীষ্ম আর কি, তার একজন গুরু, তার গুরুর নাম হচ্ছে পরশুরাম, তিনি তাকে ধনুর্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তো একটা সময় একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধ তৈরি হওয়ার ফলে তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়, এবং সেই যুদ্ধে দেখা যায় যে পরশুরাম একটা জায়গাতে গিয়ে তার শিষ্যের কাছে পরাজিত হচ্ছে। তো এই যে গুরু পরাজিত হচ্ছে শিষ্যর কাছে, শিষ্য এই বিষয়টিকে গ্রহণ করতে পারছে না বা সেটাকে মেনে নিতে পারছে না। তখন পরশুরাম কিন্তু নিজেই, অর্থাৎ গুরু নিজেই তখন বললেন শিষ্যকে যে দেখো, গুরু তখনই সফল বা গুরুর তখনই আনন্দিত হওয়া উচিত যখন তার শিষ্য তার থেকে অনেক উপরে উঠে যায়। তো আমাদের এই কথাটি কখনোই ভুললে চলবে না। এরকম গৌতম বুদ্ধ নয়, বিবেকানন্দ নয়, অসংখ্য দার্শনিক, হ্যাঁ, অসংখ্য মহান পুরুষ, তারা যুগে যুগে কালে কালে কখনো মহান মানুষ হিসেবে, কখনো নবী রসুল হিসেবে, কখনো বিভিন্ন আমাদের যে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষেরা যে ঈশ্বরকে বিশ্বাস করি বা যে সমস্ত দূতকে আমরা বিশ্বাস করি, যারা এসে পৃথিবীকে আলোর পথকে দেখিয়ে গেছেন, তাদের প্রত্যেকেই তাদের ফুটপ্রিন্ট বা তাদের এই পদচিহ্ন রেখে গেছেন এই কারণেই পৃথিবীকে সভ্য করার জন্য। বারবার তারা পৃথিবীকে আলোর পথ দেখাতে গেছেন, সভ্য করার জন্য এসেছেন। এই টেকনোলজির যে পার্টটা রয়েছে, এবার টেকনোলজির পার্ট যেটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম, অর্থাৎ আজকে আমি আলোচনার শেষ থেকে শুরুর দিকে যাচ্ছিলাম, চেষ্টা করেছিলাম শেষ থেকে শুরুর দিকে যাব, অর্থাৎ শিক্ষক থেকে গুরু হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাতে। তো জানি না কতটুকু করতে সফল হতে পেরেছি সেই জায়গায়। তো এই টেকনোলজি বা এআই বা গুগল যারা আমাদের শিক্ষা দিয়ে থাকে, কিন্তু তারা যে শিক্ষাটা দেন, সেই শিক্ষার মধ্যে একটা যেন ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটে বলা হয় যে আমি প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা মানুষকে একই পরিমাণ খাবার দিয়ে দিচ্ছি, একই পরিমাণ জিনিস দিচ্ছি, কিন্তু বাস্তবিক তার প্রতিক্রিয়া, তার রেজাল্ট কি একই রকম হবে? কখনোই হতে পারে না। তো সেই শিক্ষা দিয়ে থাকে আমাদের গুগল। অর্থাৎ এই মুহূর্তে আপনি সার্চ করলেও যে তথ্যটি পাবেন, আমি সার্চ করলেও সেই তথ্যটি পাবো। কিন্তু গুরু যারা হন, তারা আমাদের জীবনে দর্শন দেন, আর যে অনুভূতি শক্তি আমাদের গুগল দিতে পারে না, যে অনুভূতি শক্তি আমাদের কোনো যন্ত্র দিতে পারে না। তো তাই আমার মনে হয়, এবং আমার মতো অনেকেরই হয়তো মনে হয়, যে গুরুর কোনো বিকল্প নেই।
আমাদের শিক্ষক থেকে গুরু হয়ে উঠতে হবে এবং গুরু হয়ে আমাদেরকে শেখাতে হবে অপদীপ ভব, অর্থাৎ শিক্ষার্থী যেন নিজে স্বনির্ভর হতে পারে। যে প্র্যাকটিক্যাল শিক্ষার কথা আমি একটু আগে বললো, যে হয়তো সে তার নিজের কেরিয়ারে অনেক সফল একজন মানুষ, কিন্তু বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জায়গাতে গিয়ে তিনি তার যারা তাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদেরকেই সে বা তিনি ভুলে গেছেন। অর্থাৎ তার শিক্ষা কোথাও যেন একটা অসম্পূর্ণ থেকে গেছে। আমাদের সেই সম্পূর্ণ শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সেই পথকে আরো সুগম করতে হবে, আরো ব্যাপক করতে হবে। তাই জন্য আমার মনে হয় শুধু একজন দুজন হাজার লক্ষ নয়, কোটি কোটি শিক্ষক আমাদের প্রয়োজন। আমাদের এই গুগলের, আমাদের যন্ত্র সভ্যতার বাইরে আমাদের শিক্ষকের প্রয়োজন, যে শিক্ষক আমাদের চরিত্র গঠন করবে, যে শিক্ষকেরা আমাদের সঠিক পথ দেখাবে। এই যে অপকর্ম, যে যে অন্যায় আমরা আমাদের সমাজের চারিদিকে দেখতে পাচ্ছি, এই দায় কার? এই দায় আমাদের সকল শিক্ষকের। শুধুমাত্র সফলতাকে গ্রহণ এবং বরণ করব তা নয়, বিফলতাকে, এই অন্যায় অবিচার এগুলোকেও প্রশ্রয় দিয়েছি আমরা, অর্থাৎ আমরাই সেই শিক্ষকেরা এর জন্য দায়ী। তারা আমাদের সেই শিক্ষা দিতে পারেনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সঠিক পথে যেতে পারবো। সুতরাং আমাদের এখনো ঋণ কিন্তু অনেক বাকি রয়েছে। এই জন্মের ঋণ আমাদের শোধ করতে হবে। হ্যাঁ, আমাদের মৃত্যু যতই কাছে আসুক, যতই আমাদেরকে আমাদের এই জন্ম থেকে ছিনিয়ে নিয়ে যাক, কিন্তু এই যুগে যুগে কালে কালে এই বার্তাটি পৌঁছে দিতে হবে যে গুরু তোমার দায়িত্ব কি, গুরু তোমার কাজ কি। এই সমাজের মধ্যে শুধুমাত্র শিক্ষা দান নয়, একটা আদর্শ সমাজ, একটা আদর্শ দেশ এবং আদর্শ পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দেওয়া বা তুলে দিতে পারাও আমাদের একটা সফলতা, বা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এই ঋণ থেকে আমাদের কারোরই নিস্তার নেই। এবং তাই জন্য আমার সকল মানুষের কাছে অনুরোধ, তোমরা প্রত্যেকেই, আপনারা প্রত্যেকেই এবং আমরা প্রত্যেকেই কারো না কারোর জীবনে কিন্তু শিক্ষক। ঠিক আছে, কিছু শিক্ষা যদি দিয়ে থাকি তাহলে আমরা শিক্ষক, কিন্তু এই শিক্ষক থেকে ধীরে ধীরে আমাদের গুরুর পথে এগিয়ে যেতে হবে। এবং সবসময় আমাদের সমাজের চারিদিকে ইতিবাচক দিকগুলো, ভালো জিনিসগুলোকে ছড়িয়ে দিতে হবে, বিশ্বময় আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তাহলেই একটা আদর্শ আদর্শ পৃথিবীকে আমরা কিন্তু খুঁজে পাবো। তো আমার মনে হয় আজকের যে আলোচনা আমরা করলাম সেই আলোচনার সঙ্গে অনেকেই সহমত হবেন। আর আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবার জন্য আমাদের এই লাইভটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা অনুরোধ করবেন আমরা যেন এরকমই আরো অনেক ভালো ভালো টপিক আপনাদের সামনে তুলে ধরতে পারি, নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।